একটা নিউজ চতুর্দিকে চাউর হয়ে গেছে। দিল্লিতে একটা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা অংশ নিতে পারেন। এ ব্যাপারে আপনাদের কাছে কোনো তথ্য আছে? অংশ নিতে পারবেন না, পারেন, অংশ নিতে পারেন আর কি। এরকম একটা, উনি তো ভার্চুয়ালি প্রতিদিন অসংখ্য প্রোগ্রামের সাথে সংযুক্ত হন বাংলাদেশে, বিশ্বের বিভিন্ন দেশে, সেটা ইউরোপ, আমেরিকা থেকে আরম্ভ করে কানাডা, অস্ট্রেলিয়া, মিডল ইস্টের বিভিন্ন দেশগুলোতে। আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যেখানে সমবেত হন, আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য, গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য, হিউম্যান রাইটস এর পক্ষে কথা বলার জন্য, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য তিনি কথা বলেন। স্বাভাবিকভাবে উনি ভার্চুয়ালি কথা বলতেন প্রতিদিন, একই দিনে একাধিক ভাবে বিভিন্ন পর্যায়ে কথা বলেন, সেরকম তো কথা উনি বলতেই পারেন। এটা কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের সমাবেশ না, এটা হচ্ছে একদল সাংবাদিকের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন, এমন একটা সংবাদ সম্মেলনের কথা বলবেন, এমন একটা প্রচারণা সেটা। প্রচারণাটা ব্যাপারে আপনি জানেন, আপনি জানেন এখানে একটা সেমিনারের মতো একটা হবে, সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, উনি তো সেখানে যাচ্ছেন না, এরকম তো কোনো বিষয় নেই। আর উনি সেখানে ভার্চুয়ালি কথা বলবেন, ওখানে উনি কোনো ভিডিও কথা বলবেন কিংবা উনি উপস্থিত হবেন, হ্যাঁ, এ ধরনের কোনো বিষয় আমার জানা নেই। তবে কথা তো উনি ভার্চুয়ালি কথা বলছেন, এটা তো নতুন কিছু না। মানে ওখানেও বলতে পারেন, এটাই তো বক্তব্য। এইটা তো আমি বলতেছি, এটা তো নতুন কিছু না, কথা বললে উনি চাইলে তো বলতে পারেন, উনি বলেন। এটা আমেরিকাতেও বলেন, ওয়াশিংটনেও আমাদের কর্মসূচি যেখানে হয়, সেটা হিউম্যান রাইটস এর মানবাধিকার সংগঠন। এটা একটা প্রেস কনফারেন্স, কিন্তু এটা প্রেস না, কনফারেন্স, এটা প্রেস কনফারেন্সের মতো নয় বোধ হয়। এটা একটা প্রেস কনফারেন্সের মতো একটি জায়গাতেই হচ্ছে, এটা ঠিক আছে। তো সেটাকে সেখানে তিনি ওনার একটি, আমি যতদূর জানি উনি, ওনার মেসেজ যাবেন, উনি সেখানে উনি ওনার হয়তো অডিও, ওনার কোনো বক্তব্য সেখানে তাদের উদ্দেশ্যে উনি বলবেন। ব্যাপারটা এরকম, এটা কিন্তু ওইরকম না যেখানে যে উনি উপস্থিত হয়ে ভাষণ দিবেন বা ওখানে ভিডিও ভাষণ দেওয়ার জন্য সরাসরি কথা বলবে, এরকম অনেক কথা আছে। তো ব্যাপারটা বোধহয় এরকম, এটার ভিতরে কিছু আছে, অতিরঞ্জন আছে বলে আমার মনে মানে হয়েছে। হচ্ছে আপনি বলতে চাচ্ছেন ভার্চুয়ালি অডিওতে উনি বক্তব্য রাখতে পারেন সেখানে, এই তো? এরকম এটা তো উনি করেন, সব খবর প্রতিদিনের প্রতি মুহূর্তে উনি একজন মানুষ, উনি একজন নেত্রী, উনি প্রচুর পরিশ্রম করেন দলের জন্য, দেশে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং বাংলাদেশের মানুষের শান্তি, সম্প্রীতি, মানবাধিকার, গণতন্ত্র রক্ষার জন্য। এবং তার কাজের লক্ষ্যই তো একটাই, বাংলাদেশের মানুষ আজকে যে বিপদের ভিতরে পড়েছে, সংকটের মধ্যে দিয়ে দেশ চলছে, যেখানে আইনের শাসন নাই, যেই বাংলাদেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই, বাংলাদেশের মানুষের পিতা মাতার কাছে সন্তান বাসা থেকে বের হওয়ার ফিরে আসবে কিনা এই সংশয় নিয়ে যার প্রতিটি মুহূর্ত পার করে, সেই বাংলাদেশের মানুষের জন্য দিন রাত্রি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন আমাদের মানবতার মা, গণতন্ত্রের মানস কন্যা, দেশরত্ন শেখ হাসিনা। তো তার এই বিষয়টা নিয়ে অনেক ধরনের কথা বলছে। তো 23 তারিখ তো আসছে, অল্প একদিন, মাঝখানে একদিন, না অসুবিধা নেই। তবে উনি গণতন্ত্রের জন্যই কথা বলবেন, মানুষের জন্য কথা বলবেন, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থার উন্নয়নের পথ উনি দেখান। উনি স্বপ্নদ্রষ্টা মানুষই না, উনি স্বপ্ন দেখান এবং স্বপ্ন পূরণ করার মতো মানুষ, এটা তিনি পূরণ করে দেখিয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আজকে বলেছেন তারা গণভোটে না ভোট দেবেন, কারণ তারা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের ৭২ সংবিধানের পক্ষে। তারেক রহমানের পিছনে কূটনীতিকদের একটা লাইন পড়েছে, বিভিন্ন দেশের কূটনীতিকরা দেখা করছে, মানব জমিন শিরোনাম করেছে
কূটনীতিকদের লাইনটি নিয়ে দেশ নাকি গণতন্ত্রের অভিযাত্রার পথে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর নাসিম আমাদের অতিথি। তার কাছে আমরা জানতে চাবো এই বিষয়গুলো নিয়ে তার বক্তব্য। বাহাদুর নাসিম, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ, সালাম এবং আদাব, শুভেচ্ছা। আপনারা দেশে নেই, দেশের রাজনীতিতে নিষিদ্ধ আপনারা। আপনাদের ছাড়া গণতন্ত্রের অভিযাত্রার কথা বলা হচ্ছে, কি বলবেন এসব নিয়ে? আমরা নিষিদ্ধ বলতে আমার মনে হয় আপনি বোঝাতে চাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক, ঐতিহ্যবাহী, জনপ্রিয় ও বারবার যে দলটি গণতন্ত্রের মুখোমুখি নির্বাচনে, গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের সমর্থন পেয়ে, ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, ম্যান্ডেট পেয়েছে, সেই দল আজকে বাংলাদেশে ব্যান করা হয়েছে। অবৈধ দখলদার ইউনূস সরকার, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশের মেজরিটি জনগণ, বৃহত্তর অংশ যে দলকে এখনো সমর্থন করে, ভোট দেয়, দলের পক্ষে কথা বলে, কারণটা হলো আওয়ামী লীগ জনগণের কথা বলে, আওয়ামী লীগ মানুষের কথা বলে, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়ে ওঠা এমন একটি রাজনৈতিক দল যে দলটি দেশের স্বাধীনতার, মুক্তিযুদ্ধের চেতনার এবং মানুষের এবং বাঙালি জাতির গৌরব গাথা অর্জনের পথের নেতৃত্ব দেওয়া দল। সেই দলটি আজকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে না, সেই দলটি নিষিদ্ধ। সেই ঐতিহ্যবাহী দলটি রাজনৈতিক কর্মকাণ্ড করার কোনোই সুযোগ অবৈধ দখলদার ফ্যাসিস্ট সরকার অর্থাৎ অবৈধ দখলদার ইউনূস সরকারের রোষানলে পড়ে এবং তার এক ধরনের প্রতিহিংসা পরায়ণ হয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য একের পর এক দেশ বিরোধী কর্মসূচি, গণতন্ত্র বিরোধী কর্মসূচি, বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মী নিধন, আওয়ামী লীগের আদর্শের পক্ষের মানুষদেরকে, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সদস্য থেকে ছাত্র, তরুণ, যুবক, বৃদ্ধ, শিক্ষক কেউ আজকে রেহাই পাচ্ছে না। কারণটা হলো একটাই, কেন তুমি আওয়ামী লীগ করো, কেন তুমি জয় বাংলা স্লোগান দাও, কেন তুমি মুক্তিযুদ্ধের কথা বলো, কেন তুমি, অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীরা, বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা, আওয়ামী যুবলীগের নেতা কর্মী সহ বাংলাদেশ আওয়ামী লীগের মুজিবাদর্শের দেশরত্ন শেখ হাসিনার পক্ষে কথা যারা বলে তাদেরকেই নিশ্চিহ্ন করা, তাদেরকে ধ্বংস করা, তাদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখে এক ধরনের দখলদারদের কাছে, জঙ্গিবাদীদের কাছে, ধর্মীয় সন্ত্রাস, ধর্মীয় বিশ্বাসের উপর বিশ্বাসী একটি গোষ্ঠীকে, যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, যারা সন্ত্রাসী জঙ্গিবাদী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে, মব সন্ত্রাসীদেরকে নিয়ে একটি সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করা হচ্ছে, নির্বাচনের নামে প্রহসন করে একটি গোষ্ঠীর হাতে ক্ষমতা তুলে দেওয়া, নিজের অবৈধ প্রক্রিয়ার ভিতর দিয়ে, রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে 2024 সালের 5ই আগস্টের সেই রক্তাক্ত করুণ ইতিহাস সৃষ্টি করে অবৈধ দখলদার বর্তমান সরকার যে ক্ষমতা দখল করেছে, তারই ধারাবাহিকতা নতুন আর একটি আয়োজন,
যাকে নির্বাচনের নামে ক্ষমতা হস্তান্তর একটি স্বার্থান্বেষী দেশবিরোধী জঙ্গিবাদী গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠীর হাতে ক্ষমতা তুলে দেওয়ারই এক ধরনের ষড়যন্ত্র বলে আপাত দৃষ্টিতে এটাই মনে হচ্ছে। বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের মানুষ এভাবেই বর্তমান অবস্থাকে আমরা দেখছি। সেক্ষেত্রে অনেকে অনেক কথা বলে, আপনি বলছেন জাপান না ভোট দিবে, জাতীয় পার্টি না ভোট দিবে, কিন্তু তারা ভোট দিতে যাচ্ছে। তো তাদের না ভোট দেওয়ার আর ভোটে যাওয়ার উদ্দেশ্যটা অতটা পরিচ্ছন্ন নয়। এটা সব পরিষ্কার হওয়ার প্রয়োজন আছে। কারণ যেখানে সংবিধানের অস্তিত্ব থাকবে না, সেরকম একটি ভোট যেখানে সংবিধান থাকবে কি থাকবে না, সংবিধানের অস্তিত্ব, সংবিধানের মূল ধারা, মূল স্পিরিট যেখানে সংরক্ষিত থাকবে না, তার নামে যে ভোট, সেই ভোটের বৈধতা, গণভোট, সেই গণভোটের করার কি প্রয়োজন আছে এবং এই ধরনের গণভোটের কি বৈধতা আছে, সাংবিধানিক ভাবে এর বৈধতা আছে কিনা, নির্বাচন কমিশন এইভাবে এই ধরনের আয়োজন করতে পারে কিনা। যে নির্বাচন কমিশন নিয়ে এই প্রশ্ন আছে, যে নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই, অবৈধ দখলদার ফ্যাসিস্ট সরকারের হাতে গড়া আর একটা অবৈধ নির্বাচন কমিশন করা হয়েছে, তার প্রতি তো জনগণের আস্থা নেই। সুতরাং এরকম একটা যারা এই আয়োজনগুলো করছে গণভোট নিয়ে, আজকে আদিলুর রহমান খান শুভ্র উপদেষ্টাদের একজন, তিনি বলেছেন সীমান্তের ওপার থেকে গণভোটের বিরুদ্ধে, হা ভোটের বিরুদ্ধে উস্কানি দেওয়া হচ্ছে, হা ভোটের বিরুদ্ধে হুমকি দেওয়া হচ্ছে। আপনাদের ইঙ্গিত করেছেন তারা। সীমান্তের উপরে না, বাংলাদেশের ভিতরের থেকেই বাংলাদেশের জনগণ, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের জনগণ, অসাম্প্রদায়িক চেতনার পক্ষের জনগণ সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বৈধতার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। বাস্তবতা হলো বাংলাদেশের জনগণ সীমান্তের বাইরে বিশ্বের যে যতগুলো দেশেই তারা অবস্থান করে, যাদেরও দায়িত্ব আছে, সবাই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা প্রকৃত অর্থেই গণতন্ত্রে বিশ্বাস করে, সেই শক্তি, সেই জনমত এবং বিশ্বে গণতান্ত্রিক দেশগুলো সে অন্যান্য দেশে যারা বসবাস করে, সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের দায়িত্বের জায়গা থেকে এই অন্যায়, অবিচার, অবৈধ তৎপরতা, অসাংবিধানিক তৎপরতা, দেশ বিরোধী তৎপরতার বিরোধিতা করবে। এটা খুবই স্বাভাবিক। এটা যার যার দায়িত্বের কারণেই, দায়িত্ববোধের কারণেই এটা করে এবং এই কাজটিকে তো আমরা স্বাগত জানাই। কারণ যেখানে মানুষের অধিকার নেই, কথা বলার অধিকার নেই, ভোট দেওয়ার অধিকার নেই, যেখানে ম্যান্ডেটের কোনো মূল্য নেই, জনমতের কোনো মূল্য নেই, জনগণের শান্তি, স্বস্তি, জনগণের জীবনযাত্রার উন্নয়ন, আইন শৃঙ্খলার উন্নয়ন, যে রাষ্ট্রের দরকার, যে রাষ্ট্রের দায়িত্ব, সেটা না করে সন্ত্রাসীদের, মব সন্ত্রাস সৃষ্টিকারীদের, হত্যাকারীদের, জঙ্গিদেরকে এবং সন্ত্রাসী গোষ্ঠীদেরকে পৃষ্ঠপোষকতা করতেছে বর্তমান সরকার, যেটা সম্পূর্ণরূপে বেআইনি, অবৈধ এবং সম্পূর্ণ এবং গণবিরোধী, দেশ বিরোধী। এই দেশ বিরোধী গোষ্ঠী যারা নিজেরাই সন্ত্রাসী খুনিদেরকে রক্ষা করে এবং খুনিদেরকে উৎসাহিত করে, মব সন্ত্রাস করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকেই শুধু হত্যা করা হচ্ছে না, প্রতিদিন, প্রতিটি মুহূর্ত বাংলাদেশের মানুষ এই যন্ত্রণা, দুর্ভোগ, অবিচারের মুখোমুখি হচ্ছে, প্রাণহানি ঘটছে। কারাগারের ভিতরেও আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। যে কারাগার হলো দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গা হিসাবে বিবেচনা করা হয়, সেই বাংলাদেশের কারাগারে অবৈধ দখলদার ইউনূস সরকারের এবং তার দোসরদের প্ররোচনায় আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, চিকিৎসা থেকে
বঞ্চিত করা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এবং কারাগারের বাইরে গোটা দেশটাও কিন্তু আর একটা কারাগার, বৃহৎ কারাগারে পরিণত হয়েছে। এখানে এই নির্বাচনের আয়োজন যারা করেছেন, আয়োজনের শুরু থেকে তারা একটা কথা বলছিলেন, তারা ভয় পাচ্ছিলেন আওয়ামী লীগ এই নির্বাচন প্রতিহত করার কর্মসূচি দেবে, প্রতিহত করার চেষ্টা করবে। পুলিশের এক কর্মকর্তা বলেছিলেন আওয়ামী লীগ হয়তো 50টা আসন, 50টা কেন্দ্র হয়তো ধ্বংস করতে পারে, বাকিগুলো আমরা নিরাপদ রাখবো। এমন কোন, এই ভয়গুলা তাদের, আপনাদের কি এমন কোন কর্মসূচি আছে সামনে? দেখুন, আমাদের জনপ্রিয়তাকে তারা ভয় পায়। বাংলাদেশ আওয়ামী লীগ একটি জনপ্রিয় রাজনৈতিক দল, এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশের মানুষের জনপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তার জনপ্রিয়তাকে এই গোষ্ঠী ভয় পায়। এই নির্বাচন থাকত নির্বাচন কমিশন অথবা প্রশাসনের ভিতরে যারা এই গোষ্ঠীবাদী স্বার্থের সাথে যারা সম্পৃক্ত, তারা ভয় পায়। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণকারী দল, আওয়ামী লীগ একটি জনপ্রিয় রাজনৈতিক দল। আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম থেকে, সৃষ্টি থেকে আওয়ামী লীগ শত প্রতিকূলতার মধ্যেও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ এই করে কথাটা আপনারা বারবার প্রথম থেকে বলে আসছেন, আপনারা বারবার বলে আসছেন আপনারা নির্বাচনের দল, নির্বাচনে অংশ নিতে চান, এই তফসিলের অধীনে না, এই ইউনিট গভর্নমেন্টের অধীনে না, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে আপনি ইলেকশন করতে চান। কিন্তু বাস্তব হচ্ছে তাদের টার্গেট, তারা এই কর্তৃপক্ষের অধীনে ইলেকশনটা করবে, তারা ইলেকশন করে ফেলবে সেটা। তখন আপনারা কি করবেন? আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা গণতন্ত্র, এটা যে নির্বাচন হবে, এটা তো কোনো নির্বাচন হবে না। এই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। এই নির্বাচনে আওয়ামী লীগের কোটি কোটি ভোটার সমর্থকরা ভোট কেন্দ্রে যাবে না। এই নির্বাচনে 14 দলের ভোটাররা যাবে না, আরো অনেক রাজনৈতিক দল যারা সেটা নির্বাচন তো করা আমরা 12 থেকে। তারিখের পরে দেখবো, সেটা আমরা 12 তারিখের পরে দেখবো মানুষ গেল কি না, 12 তারিখে পরে দেখবো। কিন্তু ঠিক আছে, মানুষ আপনি তো 12 তারিখের পরে দেখেন, কিন্তু 12 তারিখের আগের অবস্থাটা আপনি মানুষ দেখবেন না। যেটা বাংলাদেশের, আপনাদের আওয়ামী লীগের রাজনীতি আমরা যারা অনুসরণ করি, তারা দেখেছি আমরা, যখন আওয়ামী লীগ নির্বাচন করে নাই, আগে তো নির্বাচন করে নাই, এবার তো করতে দেয়া হচ্ছে না, যখন নির্বাচন করে নাই তখন নির্বাচন প্রতিহত করার জন্য কর্মসূচি দিত আওয়ামী লীগ। তেমন কোনো কর্মসূচি আপনাকে চিন্তা করছেন? আমাদের কর্মসূচি খুবই পরিষ্কার। আমরা কিন্তু একটা কথা, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথম কর্মসূচি ছিল আওয়ামী লীগের যে ব্যান, নিষেধাজ্ঞা করা হয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ড করার যে বিধিনিষেধ করা হয়েছে, আরোপ করা হয়েছে, সেটা প্রত্যাহার করতে হবে। আমাদেরকে স্বাভাবিকভাবে আমাদের নেতাকর্মীদেরকে, অসংখ্য নেতাকর্মীদেরকে, লক্ষাধিক নেতাকর্মী কারাগারে বন্দী, মিথ্যে মামলা, অসংখ্য মিথ্যে মামলা, খুনের মামলা, আইসিটির আদালতে, বেআইনি আদালতে মামলা, এবং ইতিমধ্যে রায় দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয়েছে। এটা ফারমাইশি, এবং এটা এক ধরনের উদ্দেশ্যপ্রণীত ভাবে এটা করেছে। এটা করার উদ্দেশ্যই হলো আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা, জনপ্রিয় দল আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া। তা সেক্ষেত্রে লাভটা কাদের হবে? অগণতান্ত্রিক শক্তি, অশুভ শক্তি এবং দেশ বিরোধী শক্তি, সাম্প্রদায়িক গোষ্ঠী এবং যারা লুটেরা, তাদের স্বার্থ সিদ্ধির জন্য। তো যে কথাটি হলো, আমরা সর্বপ্রথম এই অবৈধ দখলদার সরকার, ফ্যাসিস্ট সরকারের আমরা বিদায় করতে চাই। আমরা চাই সকল মামলা প্রত্যাহার করে সকল রাজবন্দীদেরকে মুক্তি দেওয়া, সকল আদালতে যে সকল বেআইনি রায় হয়েছে, আইসিটি আদালতে দেশরত্ন শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে যে রায় হয়েছে, এই রায় বাতিল করা। এবং এগুলো কিন্তু কর্মসূচি ছাড়া বাতিল হবে না। আপনি যেগুলো বলছেন, তারা কর্মসূচি ছাড়া আপনাকে বাধ্য করতে হবে, বাধ্য করতে হবে কর্মসূচির মাধ্যমে। কর্মসূচি ছাড়া সে আমরা বাধ্য হয়ে আমরা যাবে। আমরা সেই জায়গাটা, কর্মসূচিটাই তো হলো আমাদের
জনগণ অংশগ্রহণ করবে না যে ভোটে, জনগণ অংশগ্রহণ করতে যাবে না যে ভোটে, এবং সেই জনগণকে আমরা সেইভাবেই তাদেরকে সচেতন করতে চাই, সচেতন আমরা করছি। এবং আমার বিশ্বাস এই যে প্রক্রিয়ার যে নির্বাচন করার যে প্রচেষ্টা চলছে, এই প্রচেষ্টা সফল হবে না, কারণ এই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মী সহ বাংলাদেশের প্রগতিশীল মানুষের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আওয়ামী লীগের ডাকে এই নির্বাচনে তারা ভোট কেন্দ্রে যাবে না। তারা কিন্তু, জনগণ কিন্তু এই ভোট বর্জন করবে, কারণ আওয়ামী লীগ বিহীন নির্বাচন আর যাই হোক অর্থবোধক কোনো নির্বাচন হবে না। নৌকাবিহীন যে নির্বাচন, শেখ হাসিনা যিনি আওয়ামী লীগের সভাপতি, যিনি নৌকা প্রার্থী হিসেবে বারবার জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেই নির্বাচন তো আর নির্বাচন নয়। সুতরাং সেই নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যাবে না, ভোট দিবে না, ভোট হওয়ারও কোনো সুযোগ নেই। সেখানে হবে কি, সেখানে হবে এক ধরনের ফরমাইশি সিলেকশন দিয়ে দিবেন। ওই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অবৈধ দখলদার সরকার, তার নেতৃত্বে কিছু মানুষদেরকে তিনি তার পথে, তার পক্ষে, নির্বাচন বর্জন, আপনারা নির্বাচন বর্জন করেছেন, এখন নির্বাচন প্রতিহত করার কোনো কর্মসূচি দিবেন আপনারা? জনগণই তার এই নির্বাচনকে প্রতিহত করবে। বাংলাদেশের জনগণ, ভোটাররা, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে না যাওয়াই তো নির্বাচন বর্জন। ভোট দিতে না যাওয়ার আহ্বান আর ভোট বর্জনের ভিতরে অর্থগত কিন্তু কোনো পার্থক্য নেই। তবে আমরা ইতিবাচক রাজনীতিটা আমরা বিশ্বাস করি, এটাই আওয়ামী লীগের ঐতিহ্য। আমরা ইলেকশনে জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, না যাওয়ার জন্য আমাদের অনুরোধটাই হলো ইলেকশনকে বর্জন করা। ইলেকশনকে ভণ্ডুল আমরা করতে চাই না, আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে চাই। ইলেকশনে বানচাল আমরা করতে চাই না, আমরা ইলেকশন চাই অর্থবোধক ইলেকশন। আমরা চাই অংশগ্রহণমূলক ইলেকশন। আমরা চাই আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের সর্ববৃহত্তম দল, সেই দলের নির্বাচনে অংশগ্রহণ করবে, নৌকা মার্কার ইলেকশন হবে, সেখানে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা তিনি নির্বাচনে নেতৃত্ব দিবেন আওয়ামী লীগের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে, গণতন্ত্রের পক্ষে। সেই নির্বাচন আমরা করতে চাই। আমরা নিশ্চিত হতে পারি আপনার নির্বাচন প্রতিহত করার কোনো কর্মসূচি দিবেন না আপনারা? নির্বাচনে, যেখানে আমরা নির্বাচনেই করতে পারি না, যেখানে জনগণ নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য আমরা যে প্রকাশ্যে আমরা যে কথাটি বলছি, বারবার বলে আসছি, এবং প্রয়োজনে জনগণই তো প্রতিহত করবে, জনগণই এই নির্বাচন বানচাল করবে। জনগণের দায়িত্ববোধের জায়গা থেকে জনগণ অতীতের ন্যায় যদি নির্বাচন বানচাল করে, ভণ্ডুল করে, নির্বাচনে অংশগ্রহণ না করে, তো একই তো অর্থ। তো আমরা নির্বাচন ভণ্ডুলের দায়িত্ব ওইভাবে আমরা নিতে চাই না। এই নির্বাচন যে ব্যর্থ হবে, এই নির্বাচনে ব্যর্থ হওয়ার সম্পূর্ণ দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে, জনগণকে এই আহ্বান জানাবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নিতে হবে। তাহলে জনগণকে কি এই আহ্বান জানাবেন আপনারা, আপনারা নির্বাচন প্রতিহত করুন? আমরা নির্বাচনে জনগণ যাবে না, নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাবে না, সে নির্বাচন এমনি বানচাল হয়ে যাবে, প্রতিহত হয়ে যাবে, সেই নির্বাচন ব্যর্থ হবে। এবং সেই নির্বাচন আদৌ এই দখলদার সরকার নির্বাচন করতে আদৌ চাই কিনা সে বিষয়টা কিন্তু এখনো কিন্তু পরিষ্কার নয়, এখনো কিন্তু মানুষ বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ এবং বিভিন্ন পর্যায়ে যারা বাংলাদেশের নাগরিকরা মনে করে না, যদি কারো মনে হয় সরকার এখনো নির্বাচনে আন্তরিক না, কিন্তু একটা ব্যাপারে তো সবাই কনভিন্স, সরকার কিন্তু গণভোটের ব্যাপারে আন্তরিক। পুরো প্রশাসন গণভোটে নেমে পড়েছে, উপদেষ্টারা সারা দেশে যাচ্ছেন, বক্তব্য রাখছেন, গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে বলছেন। হ্যাঁ ভোট না দিলে যারা না দিবেন তারা দেশে থাকতে পারবেন না, এটাও বলছেন। শুনেন, উপদেষ্টারা তারা যা করে, তারা যা বিশ্বাস করে, যা বলে, তারা কি তা করে? এটা করছে। তারা কখন কি বলে, কখন কি চায়, তার কার উদ্দেশ্যে বলে,
এগুলো নিয়েও কিন্তু কোনো পরিচ্ছন্ন কোনো ধারণা দেশবাসীর কাছে নেই। তারা গণভোট করবে, ভোট করবে না, এটা কোনো কি কথা হলো? তারা গণভোটের পক্ষে কথা বলে, প্রকারান্তরে তাদের যেই প্রহসনের যে তথাকথিত নির্বাচনের যে আয়োজন করতে চাচ্ছে তার পক্ষে কথা বলে। তারা তো কারণ গণতন্ত্র, কারণ সংবিধানের বিরুদ্ধে গণভোটের কাজ ব্যাপারে করে। সিরিয়াস। গণভোটের ভোটে ইউনুস সিরিয়াস এই কারণে, একটা টার্গেট আছে গণভোটের পরে বা যে ইলেকশন হবে সেই ইলেকশনের রাজনৈতিক দলগুলোর সাথে তার এমন কোন সমঝোতা আছে আগামীতে উনি রাষ্ট্রপতি হবেন। এর জন্য গণভোটের ব্যাপারে উনি সিরিয়াস। তার ব্যক্তিগত সুবিধা, তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি নিয়ে তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, এর কোনো নিয়ে আমরা অতটা নিয়ে আমরা কখনোই নেই। আওয়ামী লীগ এটা না আমরা চাইতে আমরা পারে, বাংলাদেশের আওয়ামী লীগ না মানুষের চাইতে পারে। এখন যারা ইলেকশনে আছে, জামাত, বিএনপি, এরা কিন্তু ইউনূসকে রাষ্ট্রপতি করবে বা করতে হবে এমন একটা পরিবেশ। ইউনূস ইলেকশনের পরে মার্চ মাসে বিদেশ সফরে যাচ্ছেন উনি। তখন তো বাংলাদেশে কেউ থাকার কথা না। দেখুন, এটা ওনার ইচ্ছা, আর ওনার ইচ্ছার সাথে যারা সম্পৃক্ত হয়েছে সেটা স্বার্থবাদী কোনো মহলের ইচ্ছার সাথে উনি যদি কোনো প্যাক করে, কোনো এভাবে কোনো নাটক করে, এইভাবে কোনো ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রের জবাবও কিন্তু বাংলাদেশের মানুষের কাছে যারাই থাকবে, ডক্টর মোহাম্মদ ইউনূস না, যারা তার সাথে এই ষড়যন্ত্রের সাথে, এই প্রক্রিয়ার সাথে থাকবে, সেটার জন্য কিন্তু জবাবদিহিতা এবং আইনের মুখোমুখি প্রত্যেকেই হতে হবে। কারণটা, এই রাষ্ট্রটি আমরা মনে করি না যে কেউই আমরা আইনের ঊর্ধ্বে নয়। আমাদের সকলকে আইনের প্রতি যেমন শ্রদ্ধা মানে আপনি দেখানো আরেকটা আমাদের আরেকটা জিনিস, আরেকটা পয়েন্ট আমরা চলে এসেছি এখানে, যে গণভোটের মূল টার্গেটটা হচ্ছে বাংলাদেশের ৭২ সংবিধানটা পরিবর্তন করা, বা ৭২ মুক্তিযুদ্ধের যে আদর্শ মূল যে জায়গাগুলো ওইগুলাকে ধূলিসাৎ করে তাদের জুলাই সনদকে প্রতিষ্ঠিত করা। মানে এই আপনি বলছেন এই উদ্যোগটা বেআইনি, এই উদ্যোগের সাথে যারা, এই বেআইনি উদ্যোগের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আগামীতে আইনের মুখোমুখি হতে হবে, এই তো? নিশ্চয়ই নিশ্চয়ই তাদেরকে আইনের মুখোমুখি হতে হবে ও ৭২ সংবিধানের কে বাতিল করার ক্ষমতা কারণেই এই তথাকথিত গণভোটের নামে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে, সেই ষড়যন্ত্র সফল হবে না। কারণ এটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক। এই সংবিধান ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই সংবিধান, এই সংবিধানের সাথে বাংলাদেশের ১৭.৫ কোটি মানুষের অস্তিত্বের সাথে এই সংবিধানের সাথে সম্পর্ক। এই সংবিধানকে বাতিল করে, এই সংবিধানকে কারো কোনো কোনো গোষ্ঠীর, কোনো একটি গোষ্ঠীর, ক্ষুদ্র গোষ্ঠী যারা দেশ বিরোধী, যারা স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী, যারা গণতন্ত্র বিরোধী অপশক্তিকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের জনগণ দেয়নি এবং দিবে না। অতএব তারা যত ধরনেরই অপচেষ্টা চালাক না কেন, তাদেরকে জবাবদিহি করতে হবে, আইনের মুখোমুখি হতে হবে এবং বাংলাদেশ, বাঙালি জাতি এই অপশক্তিকে, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শুভ শক্তিকে, গণতান্ত্রিক একজন শক্তি দর্শক ঐক্যবদ্ধ করেই আপনাকে লিখেছেন, একজন দর্শক তার না, তিনি লিখেছেন ভোট যদি ১২ তারিখ হয়, অবৈধ ইউনূস সরকার আরো ৬ মাস রাষ্ট্র ক্ষমতায় থাকবে। এটা কি বাউদ্দিন নাসিমরা জানেন? এটা আমার জানার বিষয় নাই, আমার না জানারও বিষয় নাই, আমি জানারও অবশ্যই আমরা জানতে পারি। কিন্তু এগুলো সবই তো ষড়যন্ত্রের অংশ। কিসের ভিত্তিতে উনি থাকবেন? ওনার থাকার বৈধতাটা কি? তার তো থাকার কি, রাষ্ট্র ক্ষমতা দখল নিতে, দখলদার সরকার হিসাবেই দেশবাসীর কাছে সবাই জানে। গণভোটের ওই জায়গাতে আছে, গণভোটের ইলেকশনের পরে ২৭০ দিন, ২৭০ দিনের মধ্যে গণভোটটাকে সংবিধানে আত্মীকরণ করতে হবে। যদি এর ২৭০ দিনের মধ্যে যদি তার আত্মীকরণ করতে না পারে, অটোমেটিকলি এটা সংবিধানের অংশ হয়ে যাবে।
দেখুন, আমি আপনাকে একটা কথা আমি বলছি, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, এই ভোটেই তো বাংলাদেশের জনগণ বিশ্বাস করেন, এই ভোট তো বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করেন, এই ভোটকে আমরা এই সমস্ত প্রক্রিয়ায় অবৈধ, সমস্ত প্রক্রিয়াটি অসাংবিধানিক, বেআইনি এবং দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌমত্ব বিরোধী, দেশকে লুটেরাদের হাতে তুলে দেওয়ার জন্য, দেশের, বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের জাতীয়তাবাদ, আমাদের মুক্তিযুদ্ধের আদর্শকে বিদেশিদের কাছে তুলে দেওয়ার যে ষড়যন্ত্রের যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে না। আওয়ামী লীগ শুধু নয়, তরুণ প্রজন্ম, অন্য একটা প্রসঙ্গে যাই, ভাবদিন অন্য একটা প্রসঙ্গে যাই। আপনি বাংলাদেশ সরকারের বা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক নেতা হিসেবে 5ই আগস্টের আগে পরে নানা পরিস্থিতির সঙ্গে জড়িত ছিলেন আপনি। 5ই আগস্টের আগে আমরা দেখতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাপয়েন্টমেন্ট বুকটা খালি নেই, প্রচুর দল, ব্যক্তি, সংগঠন তার সাথে দেখা করছিলেন 5ই আগস্ট, 4 আগস্ট পর্যন্ত। এখন প্রতিদিন তারেক রহমানের সাথে দেখা করার যে লাইন, যেটা কূটনীতিকদের লাইন, এই বিষয়টাকে কিভাবে দেখেন আপনি? একটা দেশের কূটনীতিকরা সে দেখা করতেই পারে, একজন গুরুত্বপূর্ণ একটি দলের নেতা হিসেবে তারেক রহমানের সাথে দেখা করতে পারে, তো সেটা সবার সাথে না, সবার এভাবে সাথে না, শুধুমাত্র তারেক রহমানের সাথে দেখা করা। তারা কি মেসেজ পেয়ে আমি গেছে? আমি বলি কি, কর্তার ইচ্ছায় কর্ম, ব্যাপারটি আমি ব্যাখ্যা করে বলতে চাই এরকম যে তিনি তো মোর দ্যান প্রাইম মিনিস্টার হয়ে গিয়েছেন। আমি বলতে চাচ্ছি, তাকে যেভাবে রাষ্ট্র তাকে এবং অবৈধ দখলদার সরকার তাকে এবং তার পরিবারকে যে মর্যাদা দেওয়া হচ্ছে, যে মর্যাদা দিয়ে এমন একটি পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, সেটার প্রতি বাংলাদেশের মানুষের যেমন দৃষ্টি আছে, ডিপ্লোম্যাটিক জোনের যারা সংসদ, তাদেরও তো এগুলো তারা বোঝেন। তো সে কারণে তারা লাইন করেছে, তারা মনে করেন প্রধানমন্ত্রী হওয়ার আগেই হয়তোবা ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়েছেন এবং উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন এবং তাকে প্রধানমন্ত্রী ওনাকে বার করা হবে, এবং এটাই, এই খবরটা যেমন আপনি আমরা জানি, বুঝতে পারি, কূটনীতিকরা ওটা বুঝতে পারে, যে কারণে তারা বোঝার চেষ্টা করতেছে, তারা জানার চেষ্টা করতেছে। এর ব্যাপারটা তো এভাবেই আমরা দেখি। এর ভিতর দিয়ে এমন একটা সেট আপ তৈরি করার, আবহ তৈরি করা হচ্ছে, যাতে এই অবৈধ দখলদারদের শেষ ইচ্ছা তারা চরিতার্থ করার সাথে সম্পৃক্ত হয়ে আছেন। ব্যাপারটা এইভাবেই দেখাও আমরা দেখি, আমার মনে হচ্ছে সেটাই। কারণ এসএসএফ এর নিরাপত্তা যাদের পাওয়ার কথা না, তারা পাচ্ছে, এবং জাতীয় নিরাপত্তার সাথে যারা জড়িত, তারা যখন কোনো ব্যক্তির নিরাপত্তার জন্য ব্যস্ত হয়ে পড়ে, সেটা দেশের মানুষ দেখছে, ডিপ্লোম্যাটরা দেখছে। যারা যে বাংলাদেশের হাজার হাজার মানুষ খুন হয়েছে, খুনিদের বিচার করা হয় না, খুনিদেরকে সহযোগিতা করা হয়, সেক্ষেত্রে একজন কিংবা 2জন 5জন মানুষের জীবন রক্ষার নামে যে রাষ্ট্রীয় প্রটোকল দেওয়া হচ্ছে, এটার অর্থটা কি? যেখানে প্রতিদিন মব সন্ত্রাসীদের দ্বারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, ক্ষতবিক্ষত করা হচ্ছে, শিশু সন্তান স্ত্রীর সামনে তার স্বামীকে নিপীড়ন নির্যাতন করে কারাগারে বন্দী করা হয়, হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হয় না, তার নিরাপত্তা নিয়ে যাদের, যে রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই, সেই রাষ্ট্রে যদি কোনো একটি দলের অথবা কোনো একটি পরিবারের প্রতি কোনো সাংবিধানিকভাবে কোনো রাষ্ট্রীয় কোনো মর্যাদা এখন পর্যন্ত প্রোটোকল বহন করে না, কোনো
প্রোটোকল তারা বহন করে না, কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে। এটার মানিটা কি, এটার অর্থটা কি? যে দেশের হাজার হাজার লক্ষ মানুষের নিরাপত্তা নেই, প্রতিদিন আমার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নিপীড়ন নির্যাতন, সম্পদ লুণ্ঠন করা হচ্ছে। আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের, মহিলা আওয়ামী লীগের, যুব মহিলা লীগের নেতা কর্মীদেরকে শ্লীলতাহানি, তাদেরকে নারী ধর্ষণের শিকার হতে হচ্ছে, তাদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয় থেকে সমস্ত কার্যালয়গুলিকে লুটপাট করে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে। সেই সন্ত্রাসীদের গ্রেপ্তারের কোনো আয়োজন নাই, চেষ্টা নেই। যে দেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন মুক্তিযুদ্ধের চেতনার সাথে, মুক্তিযুদ্ধ মুক্তি সংগ্রামের সাথে, ইতিহাসের সাথে, সেই ভবনটি, সেই 32 বঙ্গবন্ধু ভবনকে বারবার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দখলদার সরকারের অশুভ ইঙ্গিতে, এবং যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা স্লোগান দিয়ে বলে যে আমরা 32 নম্বর ভেঙে ঘুরিয়ে দিয়েছি, তারেক জিয়া তোমাকে কথা দিলাম, আমার কথা রেখেছি, আমরা 32 নম্বর জাতি বঙ্গবন্ধুর বাসভবন ঘুরিয়ে দিয়েছি, বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে, বারবার আঘাত করা হয়েছে। 3 দিন পর্যন্ত দখলদার সরকারের প্রধান উপদেষ্টা কোনো কথা বলে না, কোনো কথা নেই, কোনো মানুষকে অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়ার মতো প্রয়োজন বোধ করে না। যারা, যেই সরকার, যে অবৈধ সরকার 32 নম্বরকে রক্ষা করতে পারে না, বরং উস্কে দেয়, সমর্থন করে সন্ত্রাসীদেরকে, সে যে সরকার জাতির পিতার মাজারকে ঘুরিয়ে দেওয়ার জন্য আস্ফালন দেখায়, যারা দেশের মানুষের নিরাপত্তা দিতে পারে না, যারা গণতন্ত্র রক্ষা করার কথা বলে গণতন্ত্রকে হত্যা করেছে, গণতন্ত্রের গলাকে টিউটি চেপে ধরে মানুষের অধিকার কণ্ঠকে বন্ধ করে রেখেছে, যে সরকার দেশের মানুষের, সাংবাদিকদের, শ্রেণী পেশার মানুষদেরকে, পেশাজীবীদেরকে বিপক্ষে বেআইনি কার্যক্রম, আদালত থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে জজ কোর্ট, আদালত প্রাঙ্গণ থেকে আরম্ভ করে গ্রামে গঞ্জে, হাজে বাজারে যে অনাচার, অবিচার, দুর্বৃত্তায়নের যে মহান, যে বিশাল দুর্বৃত্তায়নের যে মহিরুহুল থেকে দুর্বৃত্তদের রক্ষা করার মতো দানবীয় যে আচরণ করছে, যে দানবে পরিণত করেছে, এই দানবদের হাত থেকে দেশ কিন্তু এখন রক্ষা করা মুশকিল। সেই দানবরাই আগামী দিনেও কি দেশ পরিচালনা করবে? সেই দানবদের কাছে বাহাদুর নাসিম, আপনার প্রতি একটা দর্শকের প্রশ্ন হচ্ছে, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির 1 নম্বর সদস্য ব্যারিস্টার তৌফিক এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন, এ বিষয়ে আপনার বক্তব্য কি? দেখেন, আওয়ামী লীগের কোন নেতা বাংলাদেশে কোথাও ইলেকশন করেছে? আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের নামে কোনো ইলেকশন করার কি বাংলাদেশে কোনো সুযোগ আছে? আওয়ামী লীগের কোন নেতা, আওয়ামী লীগের বঙ্গবন্ধু আদর্শের মার্কা নিয়ে ইলেকশন করার সুযোগ কি বর্তমান বাংলাদেশে অবৈধ দখলদার সরকারের আমলে আছে? নেই। সুতরাং সেটাই হলো বড় কথা। যুবলীগের একজন নেতা, একটা সহযোগী সংগঠনের কোন একজন সদস্য যদি কোথায় যে যদি ইলেকশন করে, এটা তার অধিকার, এটা তার সংগঠনের অধিকার, কিন্তু কোন যুবলীগ এখানে কোন ইলেকশন করার সুযোগ আছে? আপনারা এই নির্বাচন প্রত্যাখ্যান করছেন, এই নির্বাচন অংশ আমরা নির্বাচন প্রত্যাখ্যান করছি না। আবার আমি জিনিসটা আবার আপনাকে যে কথাটা বলছি, আমরা নির্বাচনে অংশগ্রহণ করা দল, জনমতের প্রতি শ্রদ্ধা দেখানোর মতো মেনে নেওয়ার জন্য এখন তো স্ট্যান্ড, আমরা তো পরিষ্কার ভাবে বলেছি নো ভোট, নো ভোট, কিন্তু নো হাসিনা, নো হাসিনা, নো ভোট। যুবলীগের একজন কেন্দ্রীয় নেতা যদি আপনাদের কথা না শুনে, তার কোনো ব্যবস্থা নেওয়া হবে না? একজন ব্যক্তি কি করলো, একজন সদস্যও নয়, সে তো আমাদের দলের, মূল দলের আওয়ামী লীগের কোনো সদস্য নয়। এরকম যদি 17.5 কোটি দেশের দল 17.5 কোটি মানুষ বাংলাদেশে বসবাস করে, তার 12 থেকে 13 কোটি মানুষ ভোটার, সেই 13 কোটি মানুষ ভোটারের ভিতরে আওয়ামী লীগের
5 কোটি যুবলীগের মানুষ ভোটার হ্যাঁ, কমপক্ষে, তার একজন মানুষ যদি কোথাও অংশগ্রহণ করে, সেটা কি আলোচনার কোনো বিষয়? সেটা নিয়ে কি ভাবনার কোনো ব্যাপার? অহেতুক না, অহেতুক একটা এই অগুরুত্বপূর্ণ, এটা অপ্রয়োজনীয়, অগুরুত্বহীন নৈতিক গুরুত্বহীন আরেকটা বিষয় নিয়ে জায়গা, আলোচনা আমার মনে হয় আরেকটা না জায়গা, করলে। জি, নৈতিক আরেকটা জায়গা। যুবলীগের একজন কেন্দ্রীয় নেতা আন্দালিব রহমান পার্থর ভাই, তিনি কে কার অংশগ্রহণ করেন। আন্দালিব রহমান পার্থের ছোট ভাই যুবলীগের একজন কেন্দ্রীয় নেতা ভোলায় তার ভাইয়ের জন্য ইলেকশন করছেন। শুনে এইটার জন্য নিশ্চয়ই যদি কোনো সংগঠনের শৃঙ্খলা বিরোধী কোনো কাজের সাথে যদি কোনো ব্যক্তি জড়িত থাকে, সেই সংগঠন এই বিষয়টিকে তারা তাদের তদন্ত করে তার সত্য যাচাই করে গঠনতন্ত্র বিরোধী কাজ করলে নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এটা যার যার সংগঠনের নিজস্ব শৃঙ্খলা ঠিক আছে। রক্ষা করার জন্য এই গঠনতন্ত্র আছে, সেটার উত্তরটা আলোকেই আমি কাউকে, আমি উত্তরটা যে আমরা পেয়েছি। ইলেকশন করতেছে যারা, এই উত্তরটা আমরা আমি পেয়েছি। আপনাকে রাজেন আছেন। আমরা আমাদের সময় কম। আপনাকে পেয়েছি যখন আরেকটা কথা জিজ্ঞেস করবো আমরা। আপনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। একটা নিউজ চতুর্দিকে চাউর হয়ে গেছে। দিল্লিতে একটা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা অংশ নিতে পারেন। এ ব্যাপারে আপনাদের কাছে কোনো তথ্য আছে? অংশ নিতে পারবেন না। পারেন, অংশ নিতে পারেন আরকি। এরকম একটা, উনি তো ভার্চুয়ালি প্রতিদিন অসংখ্য প্রোগ্রামের সাথে সংযুক্ত হন বাংলাদেশে, বিশ্বের বিভিন্ন দেশে, সেটা ইউরোপ, আমেরিকা থেকে আরম্ভ করে কানাডা, অস্ট্রেলিয়া, মিডল ইস্টের বিভিন্ন দেশগুলোতে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যেখানে সমবেত হন, আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য, গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য, হিউম্যান রাইটস এর পক্ষে কথা বলার জন্য, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য তিনি কথা বলেন। স্বাভাবিকভাবে উনি ভার্চুয়ালি কথা বলতেন প্রতিদিন, একই দিনে একাধিক ভাবে বিভিন্ন পর্যায়ে কথা বলেন, সেরকম তো কথা উনি বলতেই পারেন। এটা কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের সমাবেশ না। এটা হচ্ছে একদল সাংবাদিকের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। এমন একটা সংবাদ সম্মেলনের কথা বলবেন। এমন একটা প্রচারণা সেটা। প্রচারণাটা ব্যাপারে আপনি জানেন, এখানে একটা সেমিনারের মতো একটা হবে, সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, উনি তো আর সেখানে যাচ্ছেন না, এরকম তো কোনো বিষয় নেই। আর উনি সেখানে ভার্চুয়ালি কথা বলবেন, ওখানে উনি কোনো ভিডিও কথা বলবেন কিংবা উনি উপস্থিত হবেন, হ্যাঁ, এ ধরনের কোনো বিষয় আমার জানা নেই। তবে কথা তো উনি ভার্চুয়ালি কথা বলছেন, এটা তো নতুন কিছু না। মানে ওখানেও বলতে তো পারেন, এটাই তো বক্তব্য। এইটা তো আমি বলতেছি, এটা তো নতুন কিছু না। কথা বললে উনি চাইলে তো বলতে পারেন, উনি বলেন। এটা আমেরিকাতেও বলেন, ওয়াশিংটনেও আমাদের কর্মসূচি যেখানে হয়, সেটা হিউম্যান এটা রাইটস এর গুরুত্বপূর্ণ হচ্ছে মানবাধিকার সাংবাদিকদের সংগঠন। সমাবেশ। এটা একটা প্রেস কনফারেন্স, কিন্তু এটা না প্রেস না না, কনফারেন্স। এটা প্রেস কনফারেন্সের মতো নয় বোধ হয়। এটা একটা প্রেস কনফারেন্সের মতো একটি জায়গাতেই হচ্ছে, এটা ঠিক আছে। তো সেখানে তিনি ওনার একটি, আমি যতদূর জানি, ওনার মেসেজ যাবেন, উনি সেখানে আহ উনি ওনার হয়তো অডিও, ওনার কোনো বক্তব্য সেখানে তাদের উদ্দেশ্যে উনি বলবেন। ব্যাপারটা এরকম, এটা কিন্তু ওইরকম না যেখানে যে উনি উপস্থিত হয়ে ভাষণ দিবেন বা ওখানে ভিডিও ভাষণ দেওয়ার জন্য সরাসরি কথা বলবে, এরকম অনেক কথা আছে। তো ব্যাপারটা বোধহয় এরকম না, এটার ভিতরে আহ কিছু আছে, অতিরঞ্জন আছে বলে আমার মনে মানে হয়েছে। হচ্ছে আপনি বলতে চাচ্ছেন ভার্চুয়ালি অডিওতে উনি বক্তব্য রাখতে পারেন সেখানে। এই তো? পারেন এরকম, এটা তো উনি করেন সব খবর প্রতিদিনের, প্রতি মুহূর্তে। উনি একজন মানুষ, উনি একজন নেত্রী, উনি প্রচুর পরিশ্রম করেন দলের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং বাংলাদেশের মানুষের শান্তি, সম্প্রীতি, মানবাধিকার, গণতন্ত্র রক্ষার জন্য। এবং তার কাজের লক্ষ্যই তো একটাই, বাংলাদেশের মানুষ আজকে যে বিপদের ভিতরে পড়েছে আর সংকটের মধ্যে দিয়ে দেশ চলছে, যেখানে আইনের শাসন নাই, যেই বাংলাদেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই, বাংলাদেশের মানুষের
পিতা মাতার কাছে সন্তান বাসা থেকে বের হওয়ার ফিরে আসবে কিনা এই সংশয় নিয়ে যার প্রতিটি মুহূর্ত পার করে, সেই বাংলাদেশের মানুষের জন্য দিন রাত্রি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন আমাদের মানবতার মা, গণতন্ত্রের মানস কন্যা, দেশরত্ন শেখ হাসিনা। তো তার এই বিষয়টা নিয়ে অনেক ধরনের কথা বলছে। তো 23 তারিখ তো আসছে, অল্প একদিন, মাঝখানে একদিন, না অসুবিধা নেই। তবে উনি গণতন্ত্রের জন্যই কথা বলবেন, মানুষের জন্য কথা বলবেন, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থার উন্নয়নের পথ উনি দেখান। উনি স্বপ্নদ্রষ্টা মানুষই না, উনি স্বপ্ন দেখান এবং স্বপ্ন পূরণ করার মতো মানুষ। এটা তিনি পূরণ করে দেখিয়েছেন।